মিয়ানমার থেকে 24 ঘন্টায় গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও আতঙ্ক কাটেনি টেকনাফে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার। চট্টগ্রাম নগরীর 4টি আসনে আয়ে এগিয়ে জামায়াত, সম্পদে বিএনপি প্রার্থীরা। অভিযোগ, হলফনামায় প্রকৃত তথ্য না দেওয়ার। পাবনায় বইছে নির্বাচনী হাওয়া। জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক ভোটাররা। সীমানা বিরোধ থাকলেও 1 ও 2 আসনে পূর্ব নির্ধারিত দিনেই ভোটের দাবি। বরিশাল বিভাগে আমনের ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা। জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ ভাবাচ্ছে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা এলাকায় 24 ঘন্টায় মিয়ানমারের অভ্যন্তর থেকে কোনো গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি এখনো। যে কোনো সময় ফের মিয়ানমারের সংঘর্ষ শুরু হলে এর জের সীমান্ত এলাকায় আসতে পারে এমন শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পদক্ষেপ চান দ্রুত স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এদিকে রবিবার মিয়ানমারে সংঘাতের জেরে টেকনাফে গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য। এ নিয়ে আরও জানাতে টেকনাফ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। কথা বলবো তার সাথে। শাহিন, মিয়ানমারে চলমান যুদ্ধ সংঘাতে গতকাল টেকনাফে দুর্ঘটনার পর আজকের সীমান্তের পরিস্থিতি কি জানাবেন? আর সীমান্তে স্থানীয়দের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে কিনা, কি বলছেন তারা? এছাড়া সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী যারা আশ্রয় নিয়েছেন তাদের ফেরত পাঠানো নিয়ে কোনো ধরনের তথ্য আছে কিনা আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। সাথী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনো অবস্থান করছি টেকনাফ শহরে। আপনি জানেন দীর্ঘদিন যাবৎ মিয়ানমারে আপনার 2টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, টেকনাফ সীমান্ত উপজেলা হোয়াইকং নাব নদীর সীমান্তের 3টি আপনার দ্বীপ রয়েছে, তোতার দ্বীপ, সোয়ার দ্বীপ, শাহজাহান দ্বীপ। এই 3টা দ্বীপকে ঘিরে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এবং আরকান আর্মির মধ্যে প্রায় সময় গোলাগুলি হয়। সেই গোলাগুলি এসে আমাদের বাংলাদেশ সীমান্তে পড়ে। আপনি জানেন গতকাল আরকান আর্মি এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি চলছিল ব্যাপক। তার মধ্যে আরকান আর্মির ছোড়া গুলি থেকে এক শিশু গুলিবিদ্ধ হয়ে বর্তমান চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত সীমান্তে কোনো গোলাগুলির শব্দ না হলেও আতঙ্কের দিন পার করছে স্থানীয়রা। আমি এই বিষয়ে টেকনাফ কক্সবাজার রামোস সেক্টর কমান্ডারের সাথে কথা বলছে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে দ্বীপের মধ্যে রোহিঙ্গা 2টি সশস্ত্র গ্রুপের মধ্যে প্রায় সময় গোলাগুলি হয় এবং দ্বীপ দখল নিয়ে এই সংঘর্ষ হয় বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং গতকালকে আরকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির মধ্যে 53 জন রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে বিজিবি আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং একজন তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমি এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাকে যেমনটা বলছেন, তারা বলছেন নাফ নদীর সীমান্তে আপনার অরক্ষিত থাকায় এবং কোনো সীমানায় না থাকায়, কাঁটাতার না থাকার কারণে তারা সহজে চলাচল করছে বলে এমনটা তারা ধারণা করছেন, যাতে তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যেটা সীমান্তের কাঁটাতার দেওয়ার জন্য। এবং আমি এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের সাথে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন টেকনাফ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং যে 53 জন বিজিবি কর্তৃক থানায় হস্তান্তর করছে তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিষয়টা আমাকে জানিয়েছে। সাথে আমার কাছে টেকনাফ থেকে সর্বশেষ সংবাদ। সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপির প্রার্থীরা, জামায়াতের প্রার্থীরা এগিয়ে আয়ে। বিএনপির প্রার্থীদের বেশিরভাগের পেশা ব্যবসা আর জামায়াতের চিকিৎসা। তবে হেভিওয়েট অনেকের বাস্তব সম্পদের চেয়ে হলফনামায় দেখানো সম্পদের পরিমাণ কম। উঠেছে এমন প্রশ্ন। চট্টগ্রাম নগরের 4 আসনে 8 প্রার্থীর হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। রিটার্নিং কর্মকর্তা বলছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে বাতিল হতে পারে প্রার্থিতা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে নগরীর আসন 4টি। এগুলোতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য।
বন্দনগরীতে সবচেয়ে ধনী প্রার্থী চট্টগ্রাম 10 আসনের বিএনপির সাইদ আল নোমান। প্রয়াত আবদুল্লাহ আল নোমানের সন্তান রাজনীতিতে নবাগত হলেও তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 30 কোটি টাকার বেশি। জনগণ আসলেই বোঝে আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি কি করতে চাইছি। সেজন্যই তো আজকে আমার এখানে আসা। অতএব আমার বক্তব্য একেবারে একই, সেটা হলো জনগণের উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে। আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বছরে তার আয় 1 কোটি 22 লাখ টাকা। 98 লাখ টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইদ আল নোমান। পারিবারিক সম্পদ যোগ করলে সবচেয়ে ধনী নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদুল্লাহ। তার স্ত্রী সন্তান সহ মোট সম্পদের পরিমাণ প্রায় 32 কোটি টাকা। অন্যদিকে জামায়াতের 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী চট্টগ্রাম 9 আসনের ডাক্তার AKM ফজলুল হক। তার সম্পদের পরিমাণ প্রায় 7.5 কোটি টাকা। স্ত্রীর নামেও রয়েছে প্রায় 4 কোটি টাকার সম্পদ। আর আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের ডাক্তার আবু নাসের। তার বার্ষিক আয় 43,64,000 টাকা। তবে বেশিরভাগ প্রার্থী তাদের প্রকৃত সম্পদ ও আয়ের পরিমাণ হলফনামায় কম দেখান। আছে এমন অভিযোগ। সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ হিসেব তুলে ধরা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমি যদি সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, আমরা যদি তাহলে আমি কেন মিথ্যা দেব, তাই না? অসত্যটা কেন করব? আমার যা আছে আমার মনে হয় সেটা লেখা উচিত। যাচাই বাছাইয়ে বৈধ হলেও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু যে কোনো মুহূর্তে যদি উদ্ঘাটিত হয় যে কোনো প্রার্থী কোনো সত্যকে গোপন করে হলফ দিয়েছেন, এটা উদ্ঘাটিত হওয়ার পরপরই কিন্তু তার প্রার্থিতা বাতিল হবে এবং তারপর আনুষঙ্গিক যে আইনগত বিষয় সেটা কিন্তু প্রয়োগ করা হবে। চট্টগ্রাম নগরীর এই 4 আসনে বিএনপি জামায়াত মিলিয়ে মোট প্রার্থী 29 জন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। জীবনমান উন্নয়ন সহ নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থীকে বেছে নিতে চান পাবনার ভোটাররা। তবে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতে এই 2 আসনের ভোটার ও প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পূর্ব নির্ধারিত দিনেই ভোটের দাবি তাদের। নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও উদ্যোগের অভাবে প্রত্যাশিত উন্নয়ন হয়নি পাবনার। ভাটা পড়েছে কর্মসংস্থানেও। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে পাবনাবাসী। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক পাবনার 5টি আসনের ভোটাররা। অবশ্যই ভালো কাউকে দিব যে পাবনার উন্নয়ন করবে, নারীদের অগ্রাধিকার, নারী অধিকার নিয়ে সচেতন থাকবে। আমরা সবাই জানি রাস্তার কি বেহাল দশা, এটার উন্নয়ন, সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যারা পাবনার এই স্বাস্থ্য খাত, পাবনা এই হাসপাতালের দেখবেন বেহাল দশা, এগুলোর যারা উন্নয়ন করবে। ভোটারদের প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরাও। তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা। খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিরাপদ বাসোপযোগী বাংলাদেশের সাথে পাবনাকেও আমরা গড়ে তোলার জন্য সচেষ্ট থাকব। জাতি আগামী নির্বাচনের ব্যাপারে আশা করছে নতুন প্রজন্ম তারা তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন। প্রত্যাশায় জনগণের পক্ষে আমি কাজ করি, দৃশ্যমানতা আমার দেখছে, অতীতে করেছি, বর্তমান করছি, ভবিষ্যতে করব। আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ, শান্তি এবং স্বস্তির একটি দেশ আমরা গড়ে তুলব। তবে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ প্রার্থী ও ভোটাররা। ঈশ্বরদীর অনেক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, সেগুলোতে প্রকৃতি দেখার মতো মানুষ যে আসবে সেই পর্যটন কেন্দ্রগুলো নাই। পাবনা শহরের নগরায়ন, দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগ নিয়ে এসে পাবনাকে বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। 24 জুলাইয়ের বিপ্লবের পরে আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা নতুন আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবমুখর পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ ভোটারদের আমরা সবসময় আশ্বস্ত করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। জাতীয় নির্বাচনে যেন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়।
পাবনার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 22,93,341 জন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা 19টি বেসরকারি কন্টেইনার ডিপোর ট্যারিফ আগামী 6 মাসের জন্য 20% বাড়ানো হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের দেয়া রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা ফ্রেড ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিজিএমএ নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উদ্যোগে 19টি বেসরকারি আইসিডি গড়ে তোলা হয়। এসব আইসিডিতে রপ্তানির সব পণ্যই কন্টেইনারজাত করে জাহাজীকরণের জন্য পাঠানো হয় বন্দরে। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতিশীলতা এসব আইসিডির কার্যক্রমের উপর অনেকাংশে নির্ভর করে। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস। অন্যদিকে বেসরকারি 19টি আইসিডিগুলোর ধারণ ক্ষমতা 1,06,000 টিউএস। বিগডা গেল বছরের 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এই বৃদ্ধির হার গড়ে প্রায় 60% বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এমন একটা বড় ট্যারিফ আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পজিশন আমরা আছি। পজিটিভ দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছে এবং এটা নিয়ে বন্দর উপদেষ্টা অলরেডি চট্টগ্রামে আসছিল, হয়তো একটা মামলার কারণে সেটা ঝুলে আছে। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ট্যারিফ ইস্যুর সমাধান হয়। আগামী 6 মাসের মধ্যে আন্তর্জাতিক বা দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইনল্যান্ড কন্টেইনার ডিপোর খরচ ও আনুষঙ্গিক বিষয়গুলো হিসেব নিকেশ করে রিপোর্ট দিবে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ট্যারিফ বৃদ্ধি কতটা হওয়া উচিত বা কতদিন পর হওয়া উচিত তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব ওই দিন থেকে। যদি আজকে যদি সাইন হয় আজকে হবে, যদি 7 দিন পরে হয় 7 দিন পরে হবে। বেসরকারি আইসিডিগুলোতে বছরে প্রায় 22 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে বেসরকারি এসব আইসিডিগুলোতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পৌষের শেষ ভাগে দেশের বিভিন্ন জেলার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে কখনো মাঝারি আবার কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল 2-1 দিন কুয়াশা কম থাকলেও আজ আবারও বেড়েছে। ভোর 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 100%। আর জেলার উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা উঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের বেলা অল্প কিছু সময়ের জন্য দেখা মিলছে সূর্যের, ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ। চুয়াডাঙ্গায়ও টানা 8 দিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কখনো মাঝারি কখনো মৃদু শৈত্যপ্রবাহের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বাতাসে বেরোনো যায় না, সকালবেলা প্যাসেঞ্জার পাওয়া যায় না, কুয়াশাতে তো রাস্তা দেখা যায় না, আর শীতের যে প্রভাব, যাত্রী নাই, খুবই একটা সমস্যার ভিতরে আছে। আমাদের তো জনজীবন খুবই কষ্ট, আমরা তো কাজ কাম করতে পারছি না, খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্ট। বরিশালে এবছর আমনের ভালো ফলনের সন্তুষ্টির ছোঁয়া লেগেছে কৃষকের মনে। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ, ধানের ন্যায্য মূল্য ও অনাবাদী জমি নিয়ে রয়েছে হতাশাও। এদিকে কৃষি বিভাগ বলছে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের কষ্ট দূর করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। মাঠে সোনালী তরঙ্গের স্রোত, বাতাসে দুলছে ধানের শীষ,
বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে এবার আমনের ফলন হয়েছে বেশ। প্রতিটি শস্য দানা যেন শোনাচ্ছে জীবনের গান। কৃষকও ব্যস্ত সময় পার করছে ফসল কাটায়। ধান কাটিতে আইসা আমার কাইরা নিল মন, আমার কাইরা নিল মন। জালকাঠির নলছিটি উপজেলার কৃষক কবির ও জালাল রাড়ি 5 একর জমিতে আমনের আবাদ করে ফলন পেয়েছেন গত বছরের তুলনায় 1.5 গুণ বেশি, তবে পাচ্ছেন না ন্যায্য দাম। আমরা 2 একর জায়গায় ধান দিচ্ছি। ধান গতবারের চাইয়ে এবার মনে করেন ফলন ভালো, কিন্তু দামে একটু কম। গত বছর যে ধান হয়েছে এবার 4 চাইয়া 1.5 ধান বেশি হয়েছে, আর ধানের দাম একটু গত বছর চাইয়া অনেক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এবছর বিভাগে 7,258 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে হেক্টর প্রতি ফলন গড়ে 2.5 টনের বেশি। ভালো ফলন হলেও তথ্য বলছে এখনো বিভাগ জুড়ে রয়েছে 31,000 হেক্টর পতিত জমি, যার মধ্যে বরগুনায় অনাবাদি জমির পরিমাণ সর্বোচ্চ। এদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলের কৃষিতে। জমিতে ক্রমেই বাড়ছে লবণাক্ততা, তাই ফলন বৃদ্ধিতেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কৃষক। লবণ পানি ঢোকে, যার ফলে উৎপাদন কিছু কম হয় দক্ষিণ এলাকা তো। আর ধান অনেক ভালো হয়েছে, যদি বীজটা আমাদের ভালো হইতো দিত সরকারে তাহলে আরো ভালো হইতো। কৃষিতে সাফল্যের পরেও বরগুনার পাথরঘাটায় নিম্নমানের বীজের কারণে নষ্ট হয়েছে কৃষকের শত শত হেক্টর জমির ধান। বীজ প্রত্যয়নে কর্তৃপক্ষের তদারকি জোরদার ও কৃষি উৎপাদনে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যে পরিমাণ পতিত জমি আছে, এই জমিগুলোর যদি সঠিক ব্যবহার করা যায় এবং কৃষি অফিসের সাথে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবে সময় অনেকটা পিছিয়ে গেছে, সেই জায়গাটাকে যদি সমন্বয় করে কৃষকরা চাষাবাদ করতে পারে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো উৎপাদন তাদের পক্ষে ঘরে তোলা সম্ভব। আমরা নতুন জাতের আপনার পাশাপাশি যদি আপনার চাষিদেরকে মোটিভেট করতে পারি যে না আমাদের ফলন বাড়ানো দরকার, তাহলে আমাদের নতুন জাতের আপনার রিপ্লেসমেন্টের বিকল্প নাই। বিভাগের 15 লাখ চাষি পরিবারের সংকট দূর করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষককে সচেতন করতেছি এবং আমরাও এর পাশাপাশি থেকে যাতে করে কৃষি উপকরণ দিয়ে কৃষক বঞ্চিত না হয় বা কৃষক যাতে লোকসানে না পড়ে, সেক্ষেত্রে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এবছর উপকূলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ফসল, কৃষকের স্বপ্নের প্রতীক, দেশের হৃদয়ের ছন্দ। এই ছন্দ অব্যাহত রাখতে লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বীজ ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার প্রয়োজন মনে করছেন গবেষকরা। এর ফলে শুধু ধানের ফলনই বাড়বে না, কৃষকের আয়ও হবে সুরক্ষিত। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। দেশের মোট চাহিদার প্রায় 15% পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলার কৃষক। তবে পেঁয়াজ আবাদের এই ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা। যদিও কৃষি বিভাগ বলছে জেলায় পর্যাপ্ত সার মজুদ আছে। রাজবাড়ী জেলার পালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের ব্যস্ততা। এর মাঝেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর 4 একর জমিতে পেঁয়াজের আবাদ করেন কৃষক রাসেল শেখ, কিন্তু সারের বাড়তি দাম তার খরচ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ইউরিয়া সারের দাম 1360 টাকা 80 টাকা ছিল, 1400 বাজার হয়ে গেছে। মানে প্রত্যেক সারের দামই প্রায় একটু বাড়তি। আমাদের কৃষিকাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। শুধু বালিয়াকান্দি নয়, অন্য সব উপজেলার চিত্র একই। কৃষকের দাবি জেলায় বস্তাপতি ডিএপি সারের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়া টিএসপি, ইউরিয়া ও এমওপি সারের দামও চড়া। সারের যে পরিমাণ দাম, সারা তো আসবে কোন জায়গা থেকে? এবার সার সংকট, প্রায় 55,000 টাকা খরচ হয়ে যায়। আমাদের পেঁয়াজ হবে কয় মন? 40 মন। ভরা মৌসুমে সারের বাজার নজরদারির পাশাপাশি পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকের। সিজনে যদি উনটা পেঁয়াজ নিয়ে আসে তাহলে তো কৃষক এখানে বসে পড়ে। মাঠটা নামে পরিদর্শন করুক যে কোনটা কি করা যায়। রাজবাড়ীতে চাহিদার তুলনায় বেশি সার আমদানি করা হলেও বাস্তবে সংকটের চিত্র ভিন্ন। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উচিত সারের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা।
চাহিদার চাইতে বেশি সার এখানে আমদানি করা হয়, কি রহস্যজনক কারণে তাই না এই সংকটটা তৈরি হয়, এটাকে বাস্তব ভিত্তিতে নিয়ে তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ। জেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। জানুয়ারি মাসের পুরো সার আমাদের হাতে এখন মজুদ রয়েছে, ডিলারের ঘরে ঘরে আমরা জানুয়ারি মাসে ব্যবহার করব। আমাদের পেঁয়াজের জন্য বেশি সার লাগে, পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, যা কিছু আছে আমাদের যে সার আছে কভার হয়ে যাবে এবং সার অতিরিক্ত থেকে যাবে। সারের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে পেঁয়াজ উৎপাদনে হুমকিতে পড়বে পদ্মাপাড়ের এ জেলা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজবাড়ীতে পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে কৃষক। বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, কেন অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে কৃষকদের? পেঁয়াজ আবাদের এই ভরা মৌসুমে এই সংকট নিয়ে কি বলছেন কৃষক, আর কৃষকের এই লোকসানের বিষয়ে কি বলছে কৃষি বিভাগ, তাও জানাবেন। আমরা এখন আছি রাজবাড়ী জেলার একটি মাঠে। আপনি জানেন রাজবাড়ী সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা হিসেবে পরিচিত। এই জেলার কৃষকেরা সারা দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তার 14% পেঁয়াজ সরবরাহ করে থাকেন। এখন আসলে পেঁয়াজ যে লাগানো সেটির ভরা মৌসুম শুরু হয়েছে। এই সময় জেলার কৃষকেরা বিভিন্ন মাঠে তারা পেঁয়াজ রোপণ করছেন। রাজবাড়ীতে 3 ধরনের পেঁয়াজ রোপণ হয়, একটি হালি পেঁয়াজ, একটি মুড়ি কাটা পেঁয়াজ, একটি কদম পেঁয়াজ। বিশেষ করে সবচেয়ে বেশি পেঁয়াজ হয় হালি পেঁয়াজ। এই হালি পেঁয়াজটা অনেক স্থানে বা অনেক উপজেলাতে রোপণ করা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় রোপণ করছেন। ঠিক এই সময় রাজবাড়ীর কৃষকদের যে সারের দাম সেটি অনেক চড়া মূল্যে ক্রয় করতে হচ্ছে। বিশেষ করে এই সময় যে এমওপি সেটি সরকারি দাম 1050 টাকা প্রতি বস্তা হলেও সেই সারের দাম কোনো কোনো জায়গায় 1600 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই বিষয়টি আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শুধুমাত্র সারের দাম বৃদ্ধির কারণে পেঁয়াজের উৎপাদন খরচ অনেক বেড়ে গিয়েছে। কৃষকরা বলছেন যে সারের সংকট আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। সার যে পাওয়া যাচ্ছে না সেটি নয়, প্রথমত তারা দোকানে গেলে প্রথমত বলছেন যে সার নেই, এরপরে যখন তারা আসলে টাকা বেশি দিতে চাচ্ছেন তখনই সার পাওয়া যাচ্ছে। এই সময় ডিএপি সারটাই আসলে বেশি প্রয়োজন হয় কৃষকদের। এছাড়া ইউরিয়া সহ অন্যান্য যে সার আছে সেই সারের দামও কিন্তু বেড়েছে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা দেখেছি সারের দাম বৃদ্ধির প্রতিবাদে গোয়ালন্দ উপজেলাতে কৃষকের একটি মানববন্ধন করেছেন। সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে সারের দাম আসলে বেশি নেই, সার যে সরকারি যে মূল্য সেটি আসলে সেটিতেই বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে তারাও যে সমস্ত অভিযোগ পাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযানে যারা জরিমানা এবং সতর্ক বার্তা সেটিও আসলে তারা কৃষি বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। তো কৃষকেরা যেটি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যেই যে বাজার মনিটরিং এর মাধ্যমে সারের দাম দ্রুত সময়ের মধ্যেই কমানোর জন্য এবং শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য, যে পদক্ষেপের কারণে যে সারের দামটা আসলে সরকারি দামেই পাওয়া যাবে এবং যতটুকু সার প্রয়োজন কৃষকদের ঠিক ততটুকুই সার যেন তারা পান, সেটি কৃষকরা আসলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আসলে রাজবাড়ীর এই পেঁয়াজের আবাদের যে মাঠ, সেই একটি মাঠ থেকে। চলতি মৌসুমের আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষক। আর্থিকভাবে স্বাবলম্বী হতে কম সময়ে বেশি ফলনশীল জাতের এই আলু চাষের সাফল্যের মুখ দেখছেন তারা। ফলন ভালো হওয়ায় আলু চাষে ছাড়িয়ে যেতে পারে চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা। গেল বছরের তুলনায় চলতি মৌসুমে আলুসহ বিভিন্ন সবজির দাম তুলনামূলক বেশি থাকায় এবার আগাম জাতের আলু চাষে আগ্রহী হন গাইবান্ধার কৃষক। গত সেপ্টেম্বরের শেষ দিকে আমন ধান কাটার পরপরই আগাম জাতের এই আলুর চারা রোপণ করেন তারা, আর এখন মাঠ থেকে আলু তোলায় ব্যস্ত সময় কাটছে তাদের। আলুর মোটামুটি বাজার মোটামুটি ভালো, ফলনও ভালো আছে। আর এর মধ্যে কিছু স্পট আছে খাউর বলে, সেই খাউর দেখা যায়, ওই খাউরের কারণে কিছু দাম কম হচ্ছে। তোমার ফলন মোটামুটি ভালো, কিন্তু আলুর স্পট বেশি।
কৃষকের দাবি, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে এবারের আলুতে কম বেশি দাগ থাকায় প্রত্যাশিত দামের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে। বড় আলুগুলোতে স্পট ধরা পড়ছে বেশি, যার কারণে ওজন একটু কম হচ্ছে। কত বেড়েছে এবার পাইছি, ভালোই পাইছি। গৃহস্থর কাছে আমরা সরাসরি দাম করে গৃহস্থর কাছে নিচ্ছি, আমরা যে অন্য জনের কাছে যে মাধ্যমে নিব তা না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি মৌসুমে জেলায় মোট 13,830 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে 245 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছে। এবছর ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষক ভাইরা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করেছেন, বাজারে দামও ভালো পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি স্তরের কর্মকর্তাগণ কৃষক ভাইদের পাশে রয়েছেন। যথাসময়ে আমরা বীজ এবং সার কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পেরেছি। উন্নত জাতের আলু চাষ গাইবান্ধার কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলেছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এই আলু কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়তা করবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে বেড়েছে আলুর দাম। বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, বর্তমানে আলুর দাম কত করে বিক্রি হচ্ছে, আর বাড়তি দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, সব মিলে জানাবেন। যেটি বলছিলেন যে দিনাজপুরে এবার আগাম জাতের আলু চাষ করে কৃষকের মুখে কিন্তু আসলে হাসি ফুটেছে। কৃষক এখন কিন্তু তারা বেশ ভালো দাম পাচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা মাঠ থেকেই কিন্তু কেজি প্রতি 25-26 টাকা কেজি ধরে তারা মাঠেই আপনার আলুটি বিক্রি করছে, যেটি বাজারে খুচরায় আপনার বিক্রি হচ্ছে সর্বোচ্চ 30 টাকা দরে। জানিয়ে রাখি, এবারে আসলে আলু বীজের যে সরবরাহ ছিল স্বাভাবিক এবং দামও ছিল খুব কম, ফলে দিনাজপুরে কিন্তু আসলে আলুর ফলনও কিন্তু এবার বাম্পার হয়েছে। 53,000 হেক্টর জমিতে আসলে এবার আলু চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে এখান থেকে তারা 24 লাখ মেট্রিক টনের বেশি আলু পাবে। আগাম জাতের যে আলুটি কার্ডিনাল এবং স্টারিজ এবং দেশি আলুটি এটি বাজারে এসেছে এবং এটি এখন সরবরাহ মোটামুটি ভালো এবং দামও ভালো। বিক্রেতারা বলছে যে কৃষক যেমন লাভবান হচ্ছে, তারা কিন্তু এই আলু ব্যবসা করে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারতেছে। তারা চাচ্ছে যে আলুর দামটা যদি এরকম অব্যাহত থাকে তাহলে কৃষক কিন্তু পুরো মৌসুমে এবার একটা ভালো বাজার পাবে এবং তারা বেশ ভালো থাকবে। তবে তারা একটা শঙ্কা করছে যে আলুর উৎপাদন যেহেতু এখন শুরু হয়েছে আগাম, পরবর্তীতে আলু সরবরাহ বাড়লে হয়তো দামটা একটু কমে যাবে। সে কারণে কিন্তু যারা আগাম আলু চাষে করেছে তারা কিন্তু আপনার আগেই আলুটি যেটা মাঠে আরও কিছুদিন থাকার কথা, সেই আলুটি কিন্তু আসলে তারা এখন বাজারজাত করে দিচ্ছে যে বাড়তি লাভের আশায়। তবে কৃষকের মুখে হাসি এবং মাঠেও পর্যাপ্ত বাম্পার ফলন, ফলে দিনাজপুরে আসলে আলু চাষিরা এখন খুশিতে আছে। সাথী, ধন্যবাদ মোর্শেদ। পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে 10 জন আহত হয়। রবিবার দুপুরে ঘটে এই ঘটনা। বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহরের চৌরঙ্গি মোড় এলাকায় সংক্ষিপ্ত মানববন্ধন শেষে তারা পঞ্চগড় ঢাকা মহাসড়কের করতোয়ার সেতুর প্রবেশ মুখ অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। সীমান্ত উপজেলার টেকনাফে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে আগাম তরমুজ চাষ। খরচ তুলনামূলক কম আর গরমের মৌসুমের মতো শ্রমও বেশি দিতে হয় না, তাই লাভের আশায় আগাম চাষে ঝুঁকছেন কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে টেকনাফে প্রায় 40 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজ শস্যক্ষেত্র, সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরতাজা তরমুজ। এই দৃশ্য টেকনাফ উপজেলার প্রত্যন্ত গ্রাম নাজিরপাড়ার আগাম তরমুজ ক্ষেতের। সেই ক্ষেতের মালিকদের একজন চান মিয়া। ৪৫ বছর কৃষিকাজে যুক্ত চান মিয়া। এবার 1 একর জমিতে আগাম তরমুজ চাষ করেছেন তিনি। 3 মাসের পরিশ্রম আর প্রায় 1 লাখ টাকা খরচে উৎপাদিত তরমুজের বাজার মূল্য এখন 3,75,000 টাকা। 2,000 মতো তালি আছে, 4,000 মতো গুলো হইব। খানা পানি সম্পূর্ণ গাঁৱৰ খরচ, ডেলিভারি খরচ সম্পূর্ণ যে বেগুনে 1 লাখ মতো কি 4 লাখ মতো করে গিয়া করতে করতে খাড়াছিড়া করতে করতে 3,75,000 মাঝে কথাবার্তা সাইডি। বয়সের কারণে মাঠে নিয়মিত কাজ করতে না পারলেও চান মিয়ার পাশে রয়েছেন তার 2 ছেলে। আমরা বাপু 3 জন
আর আমি সহ আমার একজন ভাই আছে। আব্বু এখন বয়স্ক হয়ে গেছে, আব্বু এখন পারে না। আমরা 2 ভাইয়ে অনেক পরিশ্রম করে আল্লাহর রহমত আমরা সফল হয়েছি। স্থানীয় বাজারে আগাম তরমুজের পর্যাপ্ত সরবরাহে খুশি ব্যবসায়ীরাও। প্রায় 2 থেকে 2.5 মাস ধরে আমি আমাদের টেকনাফের তরমুজ বেচতে আছি। কেজিতে বিক্রি করছে 50 টাকা 60 টাকা পাইকারি। 500 টাকা 200 টাকা 300 টাকা 100 টাকা দিলেও তরমুজ পাওয়া যায়। তাদেরকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশাবাদী আগামী বছর আমাদের তরমুজের চাষাবাদ 40 হেক্টর জমি ছাড়িয়ে আরও বৃদ্ধি পাবে। আগাম তরমুজ চাষ কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি টেকনাফের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।